Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। পড়াশোনাও চলছে। তোমাদের জন্য আজকে যে ভিডিওটি রাখা হয়েছে সেটি হলো কালচারাল প্রোফাইলস অফ প্রি হিস্ট্রি, যেটা ডব্লিউবিসিএস সিলেবাসের পেপার 1 এবং পেপার 2 দুটোকেই কভার করে। আমরা সেই প্রিহিস্ট্রিক কালচার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় কালচারাল প্রোফাইলস অফ প্রিহিস্ট্রি। এটা তোমরা সকলেই জানো যে প্রিহিস্ট্রি বিষয়টা কি, তবু একটু বলি যে প্রিহিস্ট্রি প্রাক ইতিহাস, অর্থাৎ মানুষের আবির্ভাব, পৃথিবীতে মানুষের আবির্ভাব এবং লিপি আবিষ্কারের মধ্যবর্তী যে সময়ে ইতিহাসের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না, কেবলমাত্র ফসিল এভিডেন্সের উপর নির্ভর করে এই পুরো বিষয়টাকে রিকনস্ট্রাক্ট করতে হয়। এটাই হচ্ছে প্রাগৈতিহাসিক সংস্কৃতি বা প্রি হিস্ট্রিক কালচার, যেটা পুরোটাই প্রস্তর যুগ বা পাথরের যুগ। এসো আমরা তাহলে শুরু করি। প্রথমেই বলবো যে সিগনিফিক্যান্স অফ প্রিহিস্ট্রিক কালচারাল স্টেজেস। এই যে প্রিহিস্ট্রি, প্রাগৈতিহাসিক সংস্কৃতি, তার বিভিন্ন স্টেজ রয়েছে। সেই স্টেজগুলো হলো প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। এই মানুষের সংস্কৃতি সম্পর্কে আমরা আলোচনা করব। এর তাৎপর্যটা কোথায় সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। প্রথম কথা, যে সিগনিফিক্যান্স অফ প্রিহিস্ট্রিক কালচার। পৃথিবীতে যে মানব সংস্কৃতির যে অস্তিত্ব, যে সময়টা, সে সময়টায় পৃথিবীতে আবহাওয়ার একটা বড় পরিবর্তন ঘটেছিল। যে যুগটাকে বলা হয় প্লিস্টোসিন এরা বা যুগ, যে সময়ে আবহাওয়ার একটা বড় পরিবর্তন ঘটেছিল, সেই জন্য প্রিহিস্ট্রিক কালচারাল স্টেজ আলোচনার যে প্রথম তাৎপর্যপূর্ণ যে বিষয়টি, সেটি হলো ক্লাইমেটিক ডাইভার্সিটি। অর্থাৎ কিনা এই সময়ে আবহাওয়ার একটা বড় পরিবর্তন ঘটেছিল। যে সময়টা ছিল তুষার যুগ এবং আন্তঃতুষার যুগ, হাজার হাজার বছর ধরে তুষারপাত ঘটেছে, তারপর একটা সাময়িক বিরতি, উষ্ণ আর্দ্র পরিবেশ, তারপর আবার গ্লেসিয়েশন, তুষার যুগ, এইভাবে চলেছে। সেই জন্য আবহাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানব সংস্কৃতির এই বিবর্তনে। মানব সংস্কৃতি শুধু নয়, এখানে মানুষের যে জৈবিক বিবর্তন, কারণ মানব বিবর্তন শুধুমাত্র জৈবিক বিবর্তন নয়, সাংস্কৃতিক বিবর্তনও বটে, দুটো একই সাথে ঘটেছে। নেক্সট তাৎপর্য হলো যে সংস্কৃতির প্যালিওলিথিক
টু নিওলিথিক, মাঝে রয়েছে মেসোলিথিক কালচার। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এই সাংস্কৃতিক পর্যায়, উল্লেখযোগ্য সাংস্কৃতিক পর্যায়গুলো হলো প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। প্যালিওলিথিকেরও আবার তিনটে ভাগ রয়েছে, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। এই তিনটে লোয়ার, মিডল এবং আপার, এখানেই মানব সংস্কৃতির মূল যে বিবর্তন এবং তাদের যে স্রষ্টারা হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথালেন্সিস এবং হোমো স্যাপিয়েন্স। তৃতীয় যে সিগনিফিক্যান্সটা রয়েছে সেটা হলো এই যে প্যালিওলিথিক তিনটে পর্যায়, লোয়ার, মিডল, আপার, তারপর মেসোলিথিক, তারপর নিওলিথিক, আমরা আদিতে দেখব কোর টুল, বড় বড় টুলগুলো আনস্পেশালাইজড, মূল পাথর থেকে তৈরি কোর টুল, তারপর ফ্লেক টুল, তারপর অ্যাডভান্সমেন্ট অফ স্টোন টুল, সেটারও একটা পরিবর্তন হয়ে আরো উন্নত ধরনের আমরা নিওলিথিকে যে স্টোন টুল দেখব সেটা কিন্তু অনেক পরিবর্তিত, অনেক চেঞ্জ হয়েছে, অনেক অ্যাডভান্সমেন্ট ঘটেছে, তার টেকনিকেরও অনেক পরিবর্তন ঘটেছে। সেই টেকনিকগুলো কি? প্রথমে ছিল ডিরেক্ট পারকাশন, তারপর ইনডিরেক্ট পারকাশন, তারপর সেই ইনডিরেক্ট পারকাশনেরও আরো ফাইনার, আরো অ্যাডভান্সমেন্ট আমরা নিওলিথিকে গিয়ে দেখলাম গ্রাইন্ডিং অ্যান্ড পলিশিং টেকনিক। এর পরের যে তাৎপর্য সেটা হলো যে আদিতে ছিল ফুড গ্যাদারিং, হান্টিং, ধীরে 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 নিওলিথিকে গিয়ে আমরা দেখলাম ফুড প্রডিউসিং স্টেজ। আমরা মানব বিবর্তনের যে জৈবিক পর্যায়, যারা এই সাংস্কৃতিক পর্যায়গুলো স্রষ্টা, তাদের নাম আমি আগেও বলেছি, আরেকবার বলছি, যে হোমো ইরেক্টাস, যারা প্রথম হাতিয়ার নির্মাণকারী মানুষ, তাদের সৃষ্ট সমাজ সংস্কৃতি হলো ওই লোয়ার প্যালিওলিথিক। নিয়ান্ডারথাল ম্যান, হোমো নিয়ান্ডারথালেন্সিস হলো পরবর্তী পর্যায়ে, অর্থাৎ কিনা মিডল প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক কালচারের স্রষ্টা। আপার প্যালিওলিথিক কালচারের স্রষ্টা হোমো সেপিয়েন্স। তাহলে আমাদের যে প্রিহিস্ট্রিক কালচারাল স্টেজগুলো কি হলো? প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তাদের স্রষ্টারা হলো হোমো সেপিয়েন্স, একদম অ্যাডভান্স। আর্লি হলো হোমো ইরেক্টাস, অর্থাৎ হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথালেন্সিস, হোমো সেপিয়েন্স। আদিতে ছিল ফুড গ্যাদারিং, হান্টিং, তারপর ধীরে ধীরে ফুড প্রডিউসিং, খাদ্য উৎপাদন, নিজের খাদ্য নিজে তৈরি করতে পেরেছে, মানুষ কৃষিকাজে উন্নতি ঘটিয়েছে। Profiles of Paleolithic culture. প্রথম যে সাংস্কৃতিক পর্যায়, মানব সাংস্কৃতিক পর্যায়, যে প্রথম মানব সাংস্কৃতিক পর্যায়টি হলো প্যালিওলিথিক, পুরনো প্রস্তর যুগ। তার তিনটি ভাগ রয়েছে, লোয়ার, মিডল এবং আপার প্যালিওলিথিক, আমরা আগে উল্লেখ করলাম। এবং তাদের যারা স্রষ্টা, যথাক্রমে হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথালেন্সিস এবং হোমো সেপিয়েন্স। এই প্যালিওলিথিক কালচারাল স্টেজ, এই সময়টাই কিন্তু মানব বিবর্তনের যে
মূল পর্যায়, এটা কিন্তু সেটাই। কারণ মূল যে জৈবিক পর্যায়গুলো, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস, হোমো সেপিয়েন্স, এবং তাদের যে সাংস্কৃতিক পর্যায়গুলো যথাক্রমে লোয়ার, মিডল, আপার প্যালিওলিথিক, সবই কিন্তু একই সময় অর্থাৎ একই সেই প্লিস্টোসিন এজেই ঘটেছে। এবং আগেই উল্লেখ করেছি যে এই পুরো প্লিস্টোসিনটাই হলো আবহাওয়ার একটা চরম তারতম্য আমরা লক্ষ্য করেছি। গ্লেসিয়েশন, ইন্টারগ্লেসিয়েশন, 4টে গ্লেসিয়েশন, 3টে ইন্টারগ্লেসিয়েশন, এই যে চরম তারতম্য, এই চরম তারতম্যই কিন্তু মানব বিবর্তনে জৈবিক এবং সাংস্কৃতিক এখানে যে বড় ভূমিকা পালন করেছে তাতে কোনো সন্দেহ নেই। এবং এই কারণে আমরা সেই লোয়ার প্যালিওলিথিক, মিড প্যালিওলিথিক থেকে আপার প্যালিওলিথিক আমরা একটা পরপর একটা ক্রম বিবর্তন দেখতে পাবো। কোট টুল, ফ্লেক টুল আরো ফাইনাল হলো আপার প্যালিওলিথিকে গিয়ে, যেখানে স্টোন টুলের সাথে বোন অ্যান্টেলার ইনক্লুড হয়েছে। আমরা লোয়ার থেকে যদি আপারে যাই আমরা দেখতে পাবো প্রাথমিক পর্যায়ে খাদ্যান্বেষণ, ফুড গ্যাদারিং, শিকার, হান্টিং, এগুলো পরপর ঘটেছে। তাহলে ফুড গ্যাদারিং, হান্টিং থেকে শুরু হয়েছে, সেগুলোই চলেছে পুরো আপার প্যালিওলিথিক পর্যন্ত, অর্থাৎ পুরো প্যালিওলিথিকে কিন্তু আমরা ফুড গ্যাদারিং এবং হান্টিং দেখেছি। আমরা যদি টুলের টেকনোলজি দেখি, সেই টেকনোলজি ডিরেক্ট পারকাশন থেকে ইনডিরেক্ট পারকাশন, এবং এর ফলে কিন্তু টাইপোলজিক্যাল অর্থাৎ কি ধরনের টুল, হ্যান্ড অ্যাক্স, ক্লিভার, চপার, এটা ছিল হোমো ইরেক্টাসের তৈরি করা হাতিয়ার, লোয়ার প্যালিওলিথিকের হাতিয়ার। মিডল প্যালিওলিথিকে আমরা দেখলাম স্ক্র্যাপার, ব্লেড, পয়েন্ট ইত্যাদি, যা থেকে আমরা বুঝতে পারি যে এই সময় টুলগুলো আরো স্পেশালাইজড হয়েছে। লোয়ার প্যালিওলিথিকে যেগুলো ছিল মাল্টিপারপাস, আনস্পেশালাইজড, একটা টুল দিয়ে একাধিক কাজ হতো, কিন্তু এখানে মিডল প্যালিওলিথিকে স্পেশালাইজড হলো, যেখানে ব্লেড দিয়ে কাটার কাজ করা, পয়েন্ট বিদ্ধ করার কাজ, স্ক্র্যাপার চামড়া থেকে মাংস পৃথক করার জন্য ব্যবহার করা হতো বলে অনুমান করা হয়। তাহলে আমরা অ্যাডভান্সমেন্ট দেখছি। সেই অ্যাডভান্সমেন্টটা আমরা আরো দেখছি আপার প্যালিওলিথিকে গিয়ে, যে টুলগুলো আমরা দেখছি, যে অ্যারোহেড, হারপুন, লরেলি পয়েন্ট, উইলোলি পয়েন্ট ইত্যাদি ইত্যাদি, যেগুলো নির্দেশ করে এখানে হান্টিং আরো অ্যাডভান্স হয়েছিল। তাহলে টুলের টেকনোলজির সাথে সাথে টুল টাইপোলজিও চেঞ্জ হয়ে গেল, ফুড গ্যাদারিংটা হান্টিং এ রূপান্তরিত হলো। তাহলে এই যে আবহাওয়ার পরিবর্তন, আবহাওয়ার তারতম্য, এই পুরো প্যালিওলিথিক পর্যায়কে একটা নতুন রূপ দিয়েছে। এবং আমরা দেখব যে মানব বিবর্তন, মানব ক্রমবিকাশের যে পর্যায়গুলো, জৈবিক অ্যাজ ওয়েল অ্যাজ সাংস্কৃতিক, দুটো একই সাথে ঘটেছে। কারণ মানুষ থাকলেই তার সংস্কৃতি থাকবে। এইভাবে আমরা যে প্যালিওলিথিক কালচারাল স্টেজের যে বৈশিষ্ট্য, সেটা আমরা এই বিষয়গুলো দেখতে পাই। তাহলে কি দাঁড়ালো? তাহলে আমরা দেখলাম যে প্যালিওলিথিকের 3টে ভাগ, লোয়ার, মিডল, আপার, যাদের স্রষ্টা যথাক্রমে হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস এবং হোমো সেপিয়েন্স। লোয়ার প্যালিওলিথিকে ছিল কোট টুল, মিডল প্যালিওলিথিক আপার টুল, ফ্লেক টুল। আপার প্যালিওলিথিকে আমরা সেই ফ্লেক টুল আর একটু ফাইনাল স্টেজে আমরা দেখব।
যেটা আমরা ডিরেক্ট পারকাশন দেখেছি লোয়ার প্যালিওলিথিকে, সেটা ইনডিরেক্ট পারকাশন মিডল প্যালিওলিথিকে। সেই ইনডিরেক্ট পারকাশনেরও আরো কিছু ফাইনাল রূপ যেমন প্রেসার টেকনিক, পাঞ্চ টেকনিক, এগুলো আমরা দেখব আপার প্যালিওলিথিকে। এবং যে জীবিকা নির্বাহ সাবসিস্টেন্স প্যাটার্ন যেটা ছিল, সেটা ওই প্রথম দিকে আমরা ফুড গ্যাদারিং, তারপর হান্টিং, যেটা আপার প্যালিওলিথিকে আরো ডেভেলপ করেছিল। আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে একটা সাংস্কৃতিক যে সাংস্কৃতিক বিশেষত্বটা ভীষণভাবে মানব সংস্কৃতিকে তার জৈবিক দিকেও একটা বড় প্রভাব ফেলেছে, সেটা হলো আগুনের আবিষ্কার। খুব সম্ভবত লোয়ার প্যালিওলিথিক অর্থাৎ হোমো ইরেক্টাসের শেষের দিকে, শেষ পর্যায়ে হয়তো আগুনের আবিষ্কার ঘটেছিল, এবং সেই আগুনের আবিষ্কারটা ফুল ফ্লেজেড, পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে আগুনের যে ব্যবহার, যেটা আমরা মিডল প্যালিওলিথিক নিয়ান্ডারথালের সময় আমরা দেখেছি, যেটা কিন্তু সাংস্কৃতিক পর্যায়ের একটা বড় বিশেষত্ব। সাথে সাথে যে নিয়ান্ডারথালের যে ফিজিক্যাল ফিচার, জৈবিক যে বিশেষত্ব, সেক্ষেত্রে আমরা তাদের দাঁতের গঠনে পরিবর্তন দেখেছি, যেটা হোমো ইরেক্টাসের ক্ষেত্রে ছিল, দাঁতগুলো একটু বড় বড়, কারণ কাঁচা ফলমূল মাংস খেত, সেটা প্রমাণিত হয়। এবং আগুনের আবিষ্কার যে এই সাংস্কৃতিক চেঞ্জ একটা বড় ভূমিকা পালন করেছে, জৈবিক বৈশিষ্ট্য একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, সেটা আমরা নিয়ান্ডারথালের দাঁতের যে হ্রাস হয়েছে, দাঁতের আকৃতির যে পরিবর্তন ঘটেছে, সেটা আমরা সেখানে পাই। সুতরাং যে আমরা সামগ্রিকভাবে প্যালিওলিথিক অর্থাৎ মানব বিবর্তনের সাংস্কৃতিক পর্যায় এবং জৈবিক পর্যায় পুরোটাই এই প্যালিওলিথিক লোয়ার মিডল আপারের মধ্যেই সংগঠিত হয়েছে। এরপর আমরা আসবো মেসোলিথিক কালচারাল প্রোফাইলস বিষয়ে আলোচনা করব। প্রোফাইলস অফ মেসোলিথিক কালচার। আপার প্যালিওলিথিক যেই শেষ হয়ে গেল, তখন থেকেই কিন্তু আবহাওয়ায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা গেল। সেই তুষার যুগের যে ভীষণতা, সেই ভীষণতা কিন্তু শেষ হয়ে আবহাওয়ার একটা পরিবর্তন, যে আবহাওয়ার সাথে আজকের আবহাওয়া অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। তুষার যুগ নেই, সুতরাং নতুন ফ্লোরা, নতুন ফনা আমরা তার উদ্ভব দেখতে পেলাম। এবং সাথে সাথে আমরা এটাও দেখলাম যে যে খাদ্যান্বেষণ ছিল, সেটা কিন্তু সেটাও চললো, খাদ্যান্বেষণও ছিল, হান্টিং হলো, কিন্তু সেই প্রাচুর্যতা বাড়ল, খাদ্য সম্ভারের প্রাচুর্যতা বাড়ল। সেই জন্য বলা হয় যে মেসোলিথিক ইজ মোর ইকোনমিক দেন টেকনোলজি। না, এখানে টেকনোলজির বড় কিছু পরিবর্তন আমরা দেখিনি, তার কারণ এখানে নতুন কোনো টেকনোলজি এসেছে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আমরা এখানে যে টুলগুলো দেখি, মাইক্রোলিথস, ছোট ছোট টুলের ছোট হওয়ার প্রবণতা আমরা সেই লোয়ার প্যালিওলিথিকের পর মিডল থেকেই আমরা দেখেছি। এখানে আমরা মেসোলিথিকে এসে আমরা দেখলাম ক্ষুদ্রাকৃতি, জ্যামিতিক আকৃতির বিভিন্ন টুলের প্রাচুর্যতা, যেগুলোকে মাইক্রোলিথস বলা হয়। এবং এই মাইক্রোলিথস গুলো বিভিন্নভাবে, কখনো দাঁতের সকেটের মধ্যে গ্রথিত করে করাতের মতো ব্যবহার করা, এরকম নমুনাও প্যালিওন্টোলজিস্টরা বলেছেন। এবং আমরা তাহলে দেখতে পাচ্ছি যে সাবসিস্টেন্স প্যাটার্নেও কিন্তু একটা পরিবর্তন ঘটেছে, এবং যে রুডিমেন্টারি এগ্রিকালচার, ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল, ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট, যেটা নব্যপ্রস্তরকে একটা আমূল পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছিল, তার সূচনা কিন্তু এখানেই অর্থাৎ মেসোলিথিকেই হয়েছিল। সেই জন্য যে প্রিমিটিভ বা রুডিমেন্টারি টাইপ অফ এগ্রিকালচার,
তার নমুনা এখানে পাওয়া গেছে, পোড়া জবের নমুনা পাওয়া গেছে, মৃৎশিল্পে হস্ত নির্মিত যে মৃৎশিল্প তার নমুনা এখানে পাওয়া গেছে, কুকুর যে ডোমেস্টিকেট অ্যানিমাল হিসাবে ছিল তার নমুনা পাওয়া গেছে। সুতরাং আমরা বলতে পারি যে রুডিমেন্টারি এগ্রিকালচার এবং ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল কিন্তু এই মেসোলিথিকেই শুরু হয়েছিল। Profiles of Neolithic culture. নিওলিথিক কালচার প্রস্তর যুগের শেষ পর্যায়ে। নিওলিথিক কালচারের বিশেষত্ব হিসাবে দুটি ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একটি ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট অর্থাৎ এগ্রিকালচার, কৃষিকাজের সূচনা। দ্বিতীয় ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট, পশুকে নিজের মতো করে প্রতিপালন করা, পোষ মানিয়ে নেওয়া। এই দুটো জিনিস নব্য প্রস্তরকে পূর্ববর্তী যে সংস্কৃতিগুলো ছিল তা থেকে তাকে অনেক অগ্রসর করেছে। অর্থাৎ আমরা প্যালিওলিথিক থেকে শুরু করে সেই মেসোলিথিক আমরা দেখেছি নোমাডিক লাইফ, যাযাবর জীবনযাপন। এখানে সেই যাযাবর জীবনযাপনের শেষ, স্থায়ী জীবনযাপনের শুরু। যে স্থায়ী জীবনযাপনের শুরুর নেপথ্যে রয়েছে এগ্রিকালচার বা কৃষিকাজ। মানুষ যখন নিজের খাদ্য, নিজের ফসল নিজে ফলানো শুরু করলো, নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে যে কৃষিকাজ করা শুরু করলো, সেই কৃষিকাজই মানুষকে স্থায়ী বসতির সূচনা স্থাপন করল। সাথে সাথে তার প্রয়োজন হলো বিভিন্ন পশু। সেই পশু কখনো তার কৃষিকাজের সহায়ক হিসাবে, কখনো তার খাদ্যের সম্ভার হিসাবে, কখনো বা অন্য কোনো কাজে। ফলে আমরা কৃষিকাজ এবং পশুপালনের পাশাপাশি সাথে সাথে যে স্থায়ী বসতি, পরিবার জীবন, গ্রামীণ জীবন, সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একত্রিত ভাবে থাকার যে অবস্থা, সেটার সূচনা ঘটল এই নব্য প্রস্তরে। চাকার আবিষ্কার, মৃৎশিল্প, ফসলের উদ্বৃত্ত অংশ ব্যবসা বাণিজ্যে সূচনা পর্ব সৃষ্টি করল। ফলে আমরা দেখলাম যে নোমাডিক লাইফ, যাযাবর জীবন, স্থায়ী বসতি একটা বড় ভূমিকা পালন করেছে, একটা পরিবর্তন এসেছে। এছাড়া মানব জীবনে প্রকৃতির উপর নির্ভরশীলতা কাটিয়ে নিজের খাদ্য নিজে উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং সাথে সাথে আনুষঙ্গিক পরিবর্তন এসেছে। যে পরিবর্তনকে প্রখ্যাত তাত্ত্বিক গর্ডন চাইল্ড বলেছেন রিভলিউশনারি স্টেজ। হ্যাঁ, একটা ব্যাপক পরিবর্তন ঘটেছিল। এই যে ব্যাপক পরিবর্তনটা, এই পরিবর্তন বোঝাতেই উনি
এই রিভলিউশনারি কথাটা ব্যবহার করেছিলেন। সুতরাং আমরা যে কালচারাল প্রোফাইলস অফ প্রিহিস্ট্রি, প্রস্তর যুগ, তার যে রূপরেখা, যার সূচনা প্যালিওলিথিক, শেষ নিওলিথিক, এর মধ্যে আমরা দেখলাম যে মানব জীবন যেমন জৈবিক ক্ষেত্রে প্যালিওলিথিকেই একটা বড় পরিবর্তন এসেছে, পরবর্তীতে মেসোলিথিক থেকে নিওলিথিক সাংস্কৃতিক জীবনে মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটেছে। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.